আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। বিশ্বকাপের আজকে এমন একটা দিন যে দিনটাতে কোনো খেলা হয় নাই, কোনো খেলা নিয়ে আলোচনা করতে হচ্ছে না। তবে এই মুহূর্তে পুরোপুরি সরগরম বিশ্বকাপ পারা হচ্ছে ফিফার রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে। কে ফেভার পাচ্ছে, কে ফেভার পাচ্ছে না, কে জয় বঞ্চিত হয়েছে, কে জয় বঞ্চিত হয়নি, কাউকে ফিফা আলাদা করে কোনো ফেভার দিচ্ছে কিনা সে ব্যাপার নিয়েও কিন্তু কথা হচ্ছে। বিশেষ করে গত রাতে আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচটা হয়ে যাওয়ার পরে বেশ কিছু প্রতিক্রিয়া কিন্তু দেখতে পেয়েছি। তেমন একটা প্রতিক্রিয়ার গল্প জানাবো। এই জয়ের জন্য আর্জেন্টিনা যোগ্য ছিল না। আমি প্রতিজ্ঞা করছি এই বিশ্বকাপের আর কোনো ম্যাচ আমি দেখব না, এটা আমার ব্যক্তিগত প্রতিবাদ। আর্জেন্টিনার বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ে এভাবে হতাশা ব্যক্ত করেছেন ইজিপশিয়ান কোচ হোসাম হাসান। এমনকি তার মতে তারা হয়তো চেয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা এবং মেসি টুর্নামেন্টে টিকে থাকুক। অসাধারণ এক কাউন্টার অ্যাটাক, মিশরের গোল, মোস্তাফা জিকোর বুনো উল্লাস। তবে এই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট খানেক পর ভিএআরে চেক করে রেফারি জানান এই গোলের বিল্ড আপের সময় ফাউলের শিকার হয়েছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ, তাই বাতিল হয় গোল। এরপর থেকেই ফুটবল পাড়ায় আলোচনা। আবার আর্জেন্টিনার ম্যাচ নির্ধারণী তৃতীয় গোলটা নিয়েও নাখুশ মিশর। দেশটার হেড কোচ হোসাম হাসানের দাবি এনজো ফার্নান্দেসের গোলের আগে বক্সে ফাউলের শিকার হন মোহাম্মদ সালাহ। সেটা তো তাদের পক্ষে যায়নি। বক্সে ম্যাকঅ্যালিস্টারের করা ফাউল ভিএআরেই দেখা হয়নি। Not fair. The world not fair. আজকে আমাদের একটা পেনাল্টি দেয়া হয়নি, ওটা পেনাল্টি ছিল। রেফারি এমনকি ভিএআরেও দেখার প্রয়োজন মনে করেনি। আমাদের দ্বিতীয় গোলটা একটা অদ্ভুত কারণে বাতিল হলো। একবার ভিএআর থাকলো, অন্যবার আবার থাকলো না। তবুও জীবন, তবুও পৃথিবীতে ন্যায্যতা নেই। ম্যাচের একটা পর্যায়ে হলুদ কার্ড দেখেন মিশরের হেড কোচ, সহকারী কোচ দেখেন লাল কার্ড, গোলকিপার মোস্তফাও দেখেন হলুদ কার্ড। সব মিলিয়ে 6 জনকে কার্ড দেখান ফরাসি রেফারি ফ্রাসোয়া লেতেক্সিয়ে। ম্যাচের আগে এই রেফারিকে নিয়ে অভিযোগও করেছিলেন হোসাম। ম্যাচ শেষে রেফারি লেতেক্সিয়ের সঙ্গে তার কথা কাটাকাটিও হয়। এই বিশ্বকাপের বহুল আলোচিত এই কোচ শেষ পর্যন্ত বলেই ফেললেন মেসিদের টিকিয়ে রাখতেই এই ধরনের ঘটনা ঘটেছে। বিশ্ব চ্যাম্পিয়নদের চেয়ে আমরা ভালো খেলেছি, কিন্তু মাঠের ভেতরের কিছু সিদ্ধান্ত এবং মাঠের বাইরের কিছু বিষয় ম্যাচের ফলকে প্রভাবিত করেছে। হয়তো তারা চেয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা এবং মেসি টুর্নামেন্টে টিকে থাকুক। মিশর কোচের হতাশার গল্প এখানেই শেষ না। 3-2 গোলে হারা ম্যাচ যোগ্য দল হিসেবে আর্জেন্টিনা জেতেনি বলেই তার দাবি। এমনকি বাড়ি ফিরে এই বিশ্বকাপের আর কোনো ম্যাচই দেখবেন না বলে প্রতিজ্ঞা করেছেন হোসাম হাসান। আমি বলছি এই জয়ের জন্য আর্জেন্টিনা যোগ্য ছিল না। আমি প্রতিজ্ঞা করছি এই বিশ্বকাপে আর কোনো ম্যাচ আমি দেখব না, এটা আমার ব্যক্তিগত প্রতিবাদ। হোসাম হাসানের অভিযোগ, ফিফা মুখে ফেয়ার প্লের স্লোগান দিলেও মাঠে দেখা গেছে তার উল্টোটা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। এত সব বিতর্কের মাঝে খুব সম্ভবত এত চমৎকার একটা ম্যাচ হয়েছে ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে, এই ব্যাপারটা পুরোপুরি ওভারলুকড হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ম্যাচটাকে নিয়ে আসলে কিন্তু খুব বেশি আলাপ আলোচনা হচ্ছে না। আমরা একটু মিশর টিমটাকে নিয়ে আলোচনা করতে চাই। কোরআনের আয়াত থেকে পাঠ করে রেফারিং নিয়ে ক্ষোভ ছাড়া থেকে শুরু করে মাঠে নামার আগে কোরআন তেলাওয়াত করা, মাঠে সিজদা করা, মাঠে প্যালেস্টাইনের পতাকা নিয়ে কোচের মাঠে ঘোরা। বিশ্বকাপ জুড়ে এরকম নানা কারণে আলোচনায় ছিল মিশর। এমনকি নিরাপত্তা কর্মী ধাক্কা দেন মিশরের ফুটবলারকেও। এছাড়া মাঠের খেলায়ও দেশটা আলোচনায় ছিল। এবারই প্রথম কোনো বিশ্বকাপ ম্যাচ জিতেছে দেশটা, পৌঁছেছে নকআউটে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ হারার পর পবিত্র কুরআন থেকে আয়াত পাঠ করে আলোচনায় মিশর স্ট্রাইকার মোস্তফা জিকো। এই ঘটনার মতো বিশ্বকাপ জুড়েই নানা কারণে আলোচনায় ছিল আফ্রিকান দেশটা। অস্ট্রেলিয়াকে হারানোর পর দলটার ড্রেসিং রুমের একটা ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় মিশরের ফুটবলাররা মাঠে নামার আগে কুরআন তেলাওয়াত করছেন। এই গল্প নিত্যদিনের। মাঠে নামার আগে পবিত্র কুরআন পাঠ করেন মিশরের ফুটবলাররা। মাঠেও দেখা যায় এই ধর্মীয় রীতির ব্যবহার।
যতবার দলটার খেলোয়াড়রা গোল করেছেন, গোল ঠেকিয়েছেন, ততবার আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানাতে লুটিয়ে পড়েছেন সিজদায়। আর্জেন্টিনা ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। ইরানের সঙ্গে মিশরের গ্রুপ পর্বের শেষ ম্যাচটা ছিল সিটলের প্রাইড ম্যাচের অন্তর্ভুক্ত। সমকামীদের জন্য এই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দুটো দলই ফিফাকে জানিয়েছিল তাদের যেন এই ম্যাচের অংশ না করা হয়। জানিয়ে ফুটবল পাড়ায় আলোচনার শেষ ছিল না, এমনকি মাঠে রেইনবো ফ্ল্যাগ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞাও জারির দাবি জানিয়েছিল মিশর। শোনা যায় রেইনবো আর্মব্যান্ড পরতে অস্বীকৃতি জানিয়েছিলেন মিশর অধিনায়ক মোহাম্মদ সালাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর মাঠে প্যালেস্টাইনের পতাকা নিয়ে ঘুরেছিলেন মিশরের কোচ হোসাম হাসান। পরে আর্জেন্টিনা ম্যাচের আগে প্রেস কনফারেন্সে বলেছিলেন, দুনিয়ায় কেউ যদি মানুষের কষ্ট অনুভব না করে সে মানুষই না। এ ঘটনায় তাকে নিষিদ্ধের আলাপও ছিল, যদিও ফিফা জানিয়ে দিয়েছিল তিনি নিষিদ্ধ হচ্ছেন না। এখানেই শেষ না। সপ্তাহখানেক আগে বিমানবন্দরে একজন দর্শকের সাথে মিশরের ফুটবলাররা ছবি তুলতে গেলে নিরাপত্তা কর্মী ধাক্কা দেন মিশরের ফুটবলার ও টিম ডিরেক্টরকে। আর আর্জেন্টিনা ম্যাচের রেফারিং বিতর্ক তো তরতাজা। এরকম নানা কারণেই এই বিশ্বকাপে সবচেয়ে বেশি আলোচনা যে দলগুলোকে নিয়ে হয়েছে, মিশর তার মধ্যে একটা। জানিয়ে রাখা, মাঠের খেলায়ও দেশটা আলোচনায় ছিল। এবারই প্রথম কোনো বিশ্বকাপে ম্যাচ জিতেছে দেশটা, পৌঁছেছে নকআউটে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। দর্শক, আমরা আফনান পিয়ালের রিপোর্টটা দেখছিলাম এবং সামগ্রিকভাবে আসলে এত সুন্দর একটা ম্যাচ হয়েছে, সেই ম্যাচ নিয়ে খুব বেশি আলাপ আলোচনা না থাকলেও নিয়মকানুন নিয়ে, ফিফা ল নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে। আমরা সামগ্রিক বিষয় নিয়ে কথা বলতে চাই, আমাদের আজকের দিনের অতিথিদের সঙ্গে যুক্ত হতে চাই। আমাদের আজকে একজন স্পেশাল গেস্ট আছেন, মোহাম্মদ জালাল উদ্দিন, সাবেক ফুটবলার এবং সাবেক ফিফা রেফারি। জালাল ভাই, আপনাকে আমন্ত্রণ। আজকের দিনে আপনি বোধহয় সবচেয়ে বেশি ডিমান্ডেড ক্যান্ডিডেট। আমন্ত্রণ আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ যমুনা টিভি কর্তৃপক্ষকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং সেই সঙ্গে আহমেদ বিন পারভেজ, তিনি প্রতিদিন আমাদের সঙ্গে থাকেন, তিনি আছেন আজকে আমাদের সঙ্গে। মাঝে কে আছেন? রাইসুল ইসলাম নয়ন, তিনি একজন ব্রাজিল সমর্থক। ব্রাজিল টুর্নামেন্টে নাই, কিন্তু ব্রাজিলের রেসটা রয়ে গেছে। হাউ ডাজ ইট ফিল ব্রাজিল না থাকার পরও বিশ্বকাপটা দেখছেন ঠিক মতো? ব্রাজিল না থাকলে আমাদের যে ভাতৃপ্রতিম দলগুলো আছে সেগুলো কিন্তু এখন টিকে আছে। তো কোনগুলো ভাতৃপ্রতিম দলগুলো? তার মধ্যে প্রথম কাতারে মিশর ছিল, মিশর নাই। সেকেন্ড হচ্ছে আমাদের এখন ফ্রান্স আছে, কিন্তু মরক্কো সেম কাতারে পড়ে, মরক্কো আমরা ফেলতে পারি না। আর এছাড়া হচ্ছে ইংল্যান্ড আছে। তো মূলত হচ্ছে আর্জেন্টিনার অপোনেন্ট যে দলই থাকবে সে দলই আমাদের ভাতৃপ্রতিম দল হিসেবে বিবেচিত হবে। ওকে, আর্জেন্টিনার প্রতিপক্ষ যে থাকবে সেই ভাতৃপ্রতিম দল হিসেবে। তবে জালাল ভাই, আমি পুরো আলোচনায় যাব। পুরো আলোচনায় যাওয়ার আগে একটু জিজ্ঞেস করতে চাই আসলে আর্জেন্টিনা মিশর ম্যাচটাকে নিয়ে। অ্যাপার্ট ফ্রম আমি বিতর্কের জায়গাগুলো বাদ দিলে, একটা ম্যাচ কতটা হাই ইন্টেন্সিভ ছিল। প্রথমে 2-0 গোলে আর্জেন্টিনা পিছিয়ে, তারপর 3-2 গোলে ম্যাচ জেতা। আমি জাস্ট মাঠের ফুটবলটা নিয়ে একটু আপনাকে প্রথমে জিজ্ঞেস করতে চাই, কেমন এনজয় করেছেন আসলে এই ম্যাচটার বিল্ড আপ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত? আসলে আমি খেলাটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। অবভিয়াসলি একটা মজার গেম ছিল এবং দর্শক এনজয় করেছে, উপভোগ করেছে। এটা চারটিখানে কথা না। আর্জেন্টিনার মতো টিমের বিরুদ্ধে মিশর প্রথমে 1-0 গোলে এগিয়ে যায়, পরে আরেকটা গোল করে, সেই গোলটা আবার বাতিল হয়ে যায় বিয়ের কারণে, পরে আরও একটা গোল করে 2-0 গোলে এগিয়েছিল প্রায় 79 মিনিট পর্যন্ত মনে হয়। তো দর্শক শ্রোতা এবং আমরা যারা, আমিও ধরে নিয়েছিলাম যে অবশ্যই মনে হয় মিশর জিতেই যাচ্ছে। কিন্তু সেই খেলা যে উইদিন 13 মিনিটসের মধ্যে যে 2 গোল রিটার্ন দেয়া, পরে আরেকটা গোল করা, 3-2 গোলে জিতা, এটা আসলে সারা পৃথিবীর দর্শক এনজয় করেছে। আমি যখন বাসায় টিভি দেখি, রাস্তার বাইরে কিন্তু প্রজেক্টরে দর্শকরা খেলা দেখে, দেখা যায় মুহূর্তে মুহূর্তে একটা যে উত্তেজনা, এটা আসলে এনজয় করার মতো। আমার মনে হয় রেজাল্ট যাই হোক 3-2 গোলে মিশর হারছে, বাট সারা পৃথিবীর মানুষ একটা গেম এনজয় করছে, দেখার মতো আর কি। পারভেজ, এইটাই যদি একটু জিজ্ঞেস করতে চাই যে হাউ গুড ওয়াজ দ্য ইজিপশিয়ান টিম। মানে বিতর্ক নিয়ে অনেক কথা হচ্ছে, বাট অ্যাপারেন্টলি ম্যাচটা তো আসলে খুব চমৎকার এবং মানে ফুটবলের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে খুব হাই ইন্টেন্সিভ, খুব চমৎকার একটা ম্যাচ ছিল। অসাধারণ একটা ম্যাচ ছিল। এবং আমরা যদি আসলে ট্যাকটিক্যাল দৃষ্টিকোণ থেকেও দেখি, সেখানে আসলে যেই ধরনের ফুটবলটা হয়েছে সেখানেও দারুণ একটা
ডিফারেন্স আমরা দেখতে পাই দুটো দলের মধ্যে। আর্জেন্টিনা একগাদা সেন্টার মিডফিল্ডারদের দিয়ে পুরো মাঠটা কাভার করার চেষ্টা করছে, এটা একটা ভিন্ন ধরনের পলিসি তাদের। তারা সেন্ট্রালি থ্রু দ্য মিডল অ্যাটাক করার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে বারবার। ইজিপ্ট সেটাকে বুঝে তারাও কিন্তু জাস্ট কাউন্টারের একটা অপেক্ষায় ছিল, এবং যতগুলো কাউন্টার ইজিপ্ট করেছে প্রায় প্রত্যেকবারই মনে হচ্ছে তারা গোল দিয়ে ফেলবে। সো আর্জেন্টাইন ডিফেন্সকে কিভাবে আসলে ডিস্টার্ব করতে হয় সে ব্যাপারটা ইজিপশিয়ানরা ট্যাকটিক্যালি ভালো মতন রপ্ত করেছে। তাদের সেই ধরনের প্লেয়ারও ছিল, ফাস্ট পেস প্লেয়ার ছিল, এবং বেঞ্চেও তারা ফাস্ট পেস প্লেয়ার রেখেছিলেন যেন পরবর্তীতেও তাদের অ্যাটাক করা যায়। সো ট্যাকটিক্যাল সাইড থেকে আমার মনে হয় ইজিপ্ট খুবই প্রিপেয়ার্ড হয়ে এসেছিল এই ম্যাচটা, এবং আর্জেন্টিনা তারা নতুন কিছু ব্যাপার দেখিয়েছে তাদের দলের ব্যাপারে ট্যাকটিক্সের জায়গা থেকে, সেটাও খুব ইন্টারেস্টিং লেগেছে। ফর এক্সাম্পল থ্রু দ্য মিডল যখন গোল হচ্ছে না, এর আগের ম্যাচগুলোতে দেখেছি যে খুব সুন্দর ওয়ান টাচ পাসিং করে থ্রু দ্য ডিফেন্স সেকেন্ড ম্যান রান নিয়ে তারা কিন্তু গোল করে ফেলছে, বা বক্সের বাইরে থেকে শট করার অপরচুনিটি বা স্পেস তৈরি করে দিচ্ছে মেসির জন্য। এই ম্যাচে কিন্তু তার কিছুই ঘটছিল না, এবং পুরো ক্রেডিটটা ইজিপ্টকে দিতে হবে। তারা ট্যাকটিক্যালি বুঝতে পেরেছিল মেসিকে কোন জায়গায় কনসিল করে রাখতে হবে এবং তার সঙ্গে বাকিদের পাসিং লেন কিভাবে আটকাতে হবে। সো দিন শেষে স্ক্যালোনি হ্যাড টু গো, আমার কাছে মনে হয়, টু দ্য সিম্পল ফুটবল মেথড। আমি ওয়াইড পজিশনগুলোতে যাব, আমার বেস্ট ডেলিভারি যারা দিতে পারে তাদেরকেই সেখানে পাঠিয়ে বক্সটাকে ক্রাউড করবো এবং সেখান থেকে ক্রস অ্যান্ড হেডের একটা অ্যাটেম্প নিব, এবং সেই অনবরত অ্যাটেম্পগুলো থেকে কিন্তু ওই 13 মিনিটের যে কামব্যাকটা সেটা ঘটিত হয়েছে, এবং ডিফেন্ডার গোল দিয়েছেন। কুতি রোমেরোকে সামনে পাঠানো হয়েছিল একটা সেট পিস প্লে কাভার করার জন্য। এনজো ফার্নান্ডেজ, ম্যাকালিস্টার তারা কিন্তু হেডে বেশ ভালো। সুতরাং এই মিডফিল্ডারগুলোকে আসলে শুধু পায়ের কাজের জন্য রাখেননি, কিন্তু তিনি রেখে দিয়েছেন তাদেরকে এই ব্যাপারগুলোকে মিট করার জন্য, যেহেতু তার প্রপার সেন্টার ফরওয়ার্ড টার্গেটম্যান নেই। সো এই ধরনের ট্যাকটিক্যাল যে বিষয়গুলোও স্ক্যালোনি দেখিয়েছেন ইজিপ্টকে কাউন্টার করার জন্য, সেই ব্যাপারটা ফুটবলীয় দিক থেকে আমার কাছে অসাধারণ লেগেছে, এবং আই থিঙ্ক ওই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে আর্জেন্টিনা ফাইনালি ফাউন্ড আ ওয়ে আউট। যেটা গতকালও বলছিলাম যে 13টা ম্যাচ বিশ্বকাপের আগে 2-0 গোলে পিছিয়ে থাকার পর তারা কোনোদিন কামব্যাক করতে পারেনি, কোনো ম্যাচ জিততে পারেনি। সেই জায়গা থেকে প্রথমবারের মতো কিন্তু আর্জেন্টিনার নজিরটা দেখালো। সো অ্যাজ আ ফুটবল গেম, অ্যাজ আ ফ্রম আ ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ দারুণ একটা ম্যাচ হয়েছে দুটো টিমের মধ্যে। ব্রাজিল সমর্থক, আপনার কাছে যদি একটু জানতে চাই, বাই দ্য ওয়ে প্রথমে তো আপনার এই সাদা জার্সির একটা হিস্ট্রি কিন্তু আছে, সেটা কি আপনি জানেন? সেই সাদা জার্সি, প্রথম ব্রাজিল সাদা জার্সি পরেই খেলতো একটা সময় ওয়ার্ল্ড কাপ। তো একবার মানে খুব খারাপ পারফরমেন্সের পর এরপর থেকে ব্রাজিল হলুদ জার্সিতে শিফট করে ফেলে। বাট অ্যাজ এ ব্রাজিলিয়ান ফ্যান আপনি এই ম্যাচটাকে আসলে কিভাবে উপভোগ করেছেন? সত্যি বলতে ম্যাচটা হচ্ছে দুর্দান্ত এবং দুর্দান্ত বা বিতর্কিত একই সাথে। তো খেলা আমরা যখন প্রথমে দেখছিলাম, আমার সাথে যারা ছিল আর কি, আমার বন্ধু বান্ধব, তো তারা যখন দেখছিল যে 2 গোল অলরেডি খেয়ে ফেলেছে আর্জেন্টিনা, তো তাদের অবস্থা ছিল হচ্ছে তেরের নাম মুভি সালমান খানের মতো। তো আমরা তাদেরকে নিয়ে খুবই টেন্স ছিলাম। তো কিছুক্ষণ পরে আসলে মানে আমরা টেন্স ছিলাম হচ্ছে তাদেরকে নিয়ে এবং মিশরকে নিয়ে। এদিকে আবার হচ্ছে ফুটবলের যে সভাপতি ছিলেন, ফিফার যে সভাপতি, উনি টেন্স ছিলেন আর্জেন্টিনাকে নিয়ে। তো দুই পক্ষ আসলে টেন্সের মধ্যে ছিলাম। তো এক পর্যায়ে যখন হচ্ছে আর্জেন্টিনা 2 গোল দিয়ে দেয়, তখন আসলে আমরা হচ্ছে তেরেনা মুভি সালমান খানের মতো অবস্থায় চলে যাই। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে খেলায় মিশর যেভাবে প্ল্যানিং করেছিল, তাদের যে হচ্ছে তারা লো ব্লকে খেলবে এবং হচ্ছে তারা কাউন্টার অ্যাটাকে যাবে, তারা 67 মিনিট পর্যন্ত মোটামুটি সেভাবে খেলেছিল। তবে সব কিছু বাদ দিলে আমরা যদি দেখি 14 মিনিট বা 14 বা 15 মিনিট যেভাবে আর্জেন্টিনা খেলেছে, এটা দুর্দান্ত ছিল। আর্জেন্টিনা যে ফুটবল ইতিহাস আছে, আমরা যদি দেখি 2010-এর পরে জার্মানির সাথে হারার পরে কোয়ার্টার ফাইনালে কিন্তু ওনারা নর্মালি হচ্ছে এরকম বিরতির আগে পিছিয়ে পড়ার রেকর্ড কিন্তু নেই বললেই চলে। তো সেই জায়গা থেকে যেভাবে ওরা কামব্যাক করেছে, অসম্ভব সুন্দর একটা খেলা হচ্ছে। এবং আমি বলবো যে স্পেশালি মেসি যে খেলাটা খেলেছে, যদিও আমি রোনালদোর ফ্যান, সাথে আমি মেসি সুন্দর খেলারও ভক্ত, যেহেতু ব্রাজিল প্লেয়াররা সুন্দর খেলা দেখে ব্রাজিলকে সাপোর্ট করে, সুতরাং যারা সুন্দর খেলা খেলবে তাদেরকে সাপোর্ট করবে। তো সে জায়গা থেকে মেসিকেও সাপোর্ট করি, এবং মেসি যে সুন্দর খেলা খেলেছে, আমরা মনে করি মেসি যতদিন আছে ততদিন আর্জেন্টিনা টিকে আছে। মেসি চলে গেলে আর্জেন্টিনার অবস্থা কী হবে সেটা আমরা জানি না। তো আমাদের দোয়া সবসময় আর্জেন্টিনার সাথে থাকবে। আমরা চাই এই পৃথিবী থেকে বৈষম্য দূর হবে, আর্জেন্টিনা একসময় 5টা বিশ্বকাপের অধিকারী হবে, এই পৃথিবীতে সমতা বজায় থাকবে। নেলসন ম্যান্ডেলা যেমন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, তার আন্দোলন সংগ্রাম বৃথা যাবে না ইনশাল্লাহ। বৈষম্য দূর হবে সেই ব্যাপারটাই তিনি বলছেন, এবং ডেফিনেটলি ল নিয়েই তো কনফিউশনের জায়গাটা। আমরা ফিরবো সেই জায়গাটাতে, জালাল ভাইয়ের কাছেও ফিরবো। তার আগে একটু আমরা ভিডিওটা দেখে আসতে চাই। আসলে মিশরের দ্বিতীয় গোলটির বিল্ড আপে লিসান্দ্রো মার্টিনেজের পায়ে সামান্য ছোঁয়া লাগার কারণে ভিআর দেখে বাতিল করা হলেও আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে ডি বক্সে মোহাম্মদ সালার ফাউলের শিকার হওয়ার পরও ভিআর দেখা হয়নি কেন? ফিফার নিয়মটা এক্ষেত্রে কি বলছে সেটা আগে দেখে আসবো, তারপর আমরা জালাল ভাইয়ের কাছ থেকে ইন্টারপ্রিটেশন শুনবো।
অসাধারণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে মিশরকে রুখে দিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে এখন মূল আলোচনায় রেফারির বিতর্কিত সিদ্ধান্ত। মিশরের দ্বিতীয় গোলটি বিল্ড আপে ফাউলের কারণে ভিএআরে বাতিল করা হলেও আর্জেন্টিনার তৃতীয় গোলের সময় মোহাম্মদ সালাহ ডিবক্সে ফাউলের দাবি তুললেও তা ভিএআর চেক করেননি রেফারি। তাতেই উঠছে সমালোচনার ঝড়। খোদ মিশরের খেলোয়াড়রা রেফারির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পক্ষপাতিত্বের। ফিফার নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় প্রতিপক্ষের পায়ে বুট দিয়ে মারিয়ে দিলে আঘাতের তীব্রতা, উদ্দেশ্য ও গতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়। মিশরের গোলের আগে দৌড়ানোর স্বাভাবিক গতিতে লিসান্দ্রো মার্টিনেজের পায়ে সামান্য ছোঁয়া লাগলেও নিয়ম অনুযায়ী রেফারি এটিকে অসতর্ক ফাউল হিসেবে ধরেন এবং মিশরের দ্বিতীয় গোলটি বাতিল করেন। এবার আসি আর্জেন্টিনার তৃতীয় গোল নিয়ে, যেটা ঠিক একইভাবে বিল্ড আপ হয়েছিল। প্রেক্ষাপটও ছিল এক। বল নিয়ে আর্জেন্টিনার বক্সে ঢুকেছিলেন সালাহ। ঠিক তখনই ট্যাকেল করে বল দখলে নেন হুলিয়ান আলভারেজ। সেখানে বক্সেই পড়ে যান সালাহ। এরপর সেখান থেকে গোল পায় আর্জেন্টিনা। মিশর পেনাল্টির দাবি তুললেও ভিএআরে তা চেক দেননি রেফারি। ফুটবলের নিয়ম বলছে কোনো ডিফেন্ডার যদি ট্যাকেলের সময় প্রথমে পরিষ্কারভাবে বল স্পর্শ করেন, এরপর স্বাভাবিক গতির কারণে শারীরিক সংঘর্ষ হলে তা ফাউল নয়। কিন্তু মূল বিতর্ক হলো মিশরের ফাউলটি ভিএআর দেখে গোল বাতিল করা হলে সালার পেনাল্টির দাবি কেন ভিএআরে চেক করা হলো না। যদি চেক করার পর ফাউল ধরা পড়তো তবে আর্জেন্টিনার গোল তো বাতিল হতোই, পাল্টা পেনাল্টি পেত মিশর। এই দ্বিমুখী সিদ্ধান্তের কারণেই প্রশ্ন উঠছে, ফিফা কি নির্দিষ্ট কোনো দলকে বিশেষ সুবিধাই দিচ্ছে? এর আগে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেও একই ধরনের ফাউল আমলে নেননি রেফারি, যেখান থেকে গোল করেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাকঅ্যালিস্টার। একের পর এক এমন ঘটনায় এবারের বিশ্বকাপে যেন তীব্র প্রশ্নবারে জর্জরিত ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। আমরা একটু সিকোয়েন্সটা দেখতে চাই, জালাল ভাইয়ের কাছ থেকে পুরো ইন্টারপ্রিটেশনটা জানতে চাই। আমরা প্রথমত সিকোয়েন্সটা দেখি আসলে মোহাম্মদ সালাহর ক্ষেত্রে কেন ওই জায়গাটায় ভিএআর কল করা হয় নাই। জালাল ভাই, যেহেতু ফিফার কপিরাইটের একটা ব্যাপার আছে, আমরা আসলে ভিডিও ফুটেজ ওইভাবে দেখাতে পারবো না, বাট আমি জানি আপনি ইনসিডেন্টটা জানেন, একটু আগে ভিডিওটাও দেখলাম। এই জায়গাটায় আসলে কি হয়েছে ঘটনাটা, ফাউলটা কেন না, পেনাল্টি কেন না, এবং ভিআর কেন কল করা হয় না, আপনার ইন্টারপ্রিটেশনটা জানতে চাই। এখানে বিষয়টা হচ্ছে কোন প্লেয়ার প্রথমে বল টাচ করেছে। এখানে দেখেন, অ্যাঙ্গেল বিতে দেখেন যে ডিফেন্ডার বল ক্লিয়ারলি খেলেছে। ডিফেন্ডার বল ক্লিয়ারলি খেলার কারণে বলটা সামনে দিয়ে যাচ্ছে, দেন সালার পাটা ডিফেন্ডারের পায়ে গিয়ে লাগছে। এখানে ডিফেন্ডারের কোনো এডিশনাল মুভমেন্ট ছিল না, বা কোনো ট্রিপিং করার বা প্লেয়ারকে আটকানোর কোনো ইন্টেনশন ছিল না। বরং এজ এ স্ট্রাইকার বা অ্যাটাকার হিসেবে এটা সবাই চায় ইনসাইড দ্য পেনাল্টি এরিয়া যদি একটু মানে এক্সট্রা ফায়দা নেওয়া যায়, বা রেফারিকে যদি ডিসিভ করা যায়, বা কোনো সুযোগ সুবিধা নেওয়া যায়, সেই আশায় সে একটু ইনিশিয়েট করছে, মানে চেষ্টা করছে যে একটা পেনাল্টি যদি পাওয়া যায়। যার কারণে রেফারি যেহেতু এটা ক্লিয়ারলি কাছ থেকে দেখেছে, এবং যারা ভিআরে ছিলেন তারাও দেখেছে যে ক্লিয়ারলি এখানে আসলে ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নেই, এবং রেফারি যেটা ডিসিশন দিয়েছে, অনফিল্ডে যেটা ডিসিশন দিয়েছে সেটাই রাইট। এই জন্য আর ভিআর ইন্টারফেয়ার। আমার এই জায়গাটা একদম, আমি যদি সরল সোজাভাবে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি এরকম যে সালাহ অলরেডি বলের কন্ট্রোলটা হারিয়ে ফেলেছিলেন, কারণ আলভারেজ সেই জায়গায় টাচ দিয়ে বলটাকে নিয়ে গিয়েছিলেন, সো সালাহ বলের কন্ট্রোলটা তার ছিল না, এই কারণে কি ব্যাপারটা এরকম ঘটেছে? না, আসলে একটা ফাউল করার মানে ফাউলের ক্ষেত্রে যে বল সবসময় কন্ট্রোলে থাকতে হবে এটা বিবেচ্য বিষয় না। উইদাউট বলেও ফাউল হতে পারে, বাট এখানে ফার্স্ট কন্ট্যাক্টটা ডিফেন্ডার করছে এবং বলটা অলরেডি অন্যদিকে যাচ্ছিল, দেন কন্ট্যাক্ট। এটা এই যে কন্ট্যাক্ট, এটা কিন্তু ফাউলের মতো কন্ট্যাক্ট না, এটা হচ্ছে আসল বিষয়। এই জন্য এখানে এটা ভিআর ইন্টারফেয়ার করে বিবেচনা করে নাই আর কি। ওকে, আর এরপরে আমরা একটু তার আগের লিসান্দ্রো মার্টিনেজকে করা ফাউলটার দিকেও একটু যেতে চাই, এবং সেই জায়গাটায় জালাল ভাই, এই জায়গাটা কনফিউশনটা আসলে মূল যে কারণ নিয়ে, যে অনেকে হয়তো বা এই বিষয়টা জানে না, বাট আপনি একটু প্রোটোকলটা বলবেন। মোটামুটি এই ঘটনাটা 30 বা 40 সেকেন্ড আগে ঘটেছে, 40 সেকেন্ড পরে একটা গোল হয়েছে। এই ঘটনা যখন ঘটা মানে হচ্ছে অনফিল্ড রেফারি কিন্তু এটাকে ফাউল কাউন্ট করেন নাই,
তিনি খেলাটা কন্টিনিউই করেছেন। বাট তারপরে গিয়ে গোল হয়েছে, তারপর যেহেতু গোলটা বাতিল হলো ভিএআর এর মাধ্যমে, এই কারণে বিতর্কের জায়গাটা। আমরা এর আগে খুব সম্ভবত পারবো চেলসি আর ফুলহ্যামের খেলা এরকম একটা ঘটনা দেখেছিলাম, আমার যদি ভুল না করে থাকি। 2020 কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচও একটা দেখেছি। এই ওয়ার্ল্ড কাপে উজবেকিস্তান পর্তুগাল ম্যাচে এরকম একটা ঘটনা দেখেছি যে 40 সেকেন্ড পরে ডিক্লেয়ার হচ্ছে যে না, এটা গোল না। এটাতে আসলে আপনাদের প্রতি নির্দেশনাটা কি থাকে, বা ভিআর আসলে এখানে কি কি কাজটা করে আসলে? হ্যাঁ, আসলে বেসিক্যালি ভিএআর সব সিদ্ধান্তের ক্ষেত্রে ইন্টারফেয়ার করে না, সেটা ইন্টারফেয়ার করে কখন এটা বলে এপিপি, জি, মানে অ্যাটাকিং ফেস প্লে, যেখানে বিল্ড আপ হচ্ছে এবং ওই বিল্ড আপ থেকে যদি একটা গোল হয়ে যায়, দেন বল আউট অফ প্লে না হওয়া পর্যন্ত রেফারিকে খেলা কন্টিনিউ করতে হবে। দেন আরেকটা বিষয় হচ্ছে, রেফারি যখন মাঠে থাকে তখন মানে একটা অ্যাঙ্গেল থেকে উনি দেখেন, তো যার কারণে একটা অ্যাঙ্গেল থেকে দেখলে উনি মিস করতেও পারে, বাট ভিএআর কিন্তু 8-9টা অ্যাঙ্গেল থেকে ওনাদের ক্যামেরা আছে, দেখার সুযোগ আছে। ঠিক এই মুহূর্তে রেফারি যে অ্যাঙ্গেলে ছিলেন তখন হয়তো এই ফাউলটা উনি দেখেন নাই, নাও দেখতে পারেন। দেন এইখান থেকে কিন্তু অ্যাটাক বিল্ড আপ হয়ে ওইটাই গোল হয়ে গেছে। বাট এখানে যদি এমন হতো এই ফাউলটার পরে রেফারি দেখে নাই, মিস্টেক করেছে, ভুল হইতে পারে, সেক্ষেত্রে যদি এই মিস্টেকের পরে বলটা যদি আবার আর্জেন্টিনার কোনো প্লেয়ারের কাছে ফুললি কন্ট্রোলে চলে যেত, তখন হতো এটা সেকেন্ড ফেজ, একটা ফেজ না। কিন্তু এখানে একটা ফেজ থেকে শুরু হয়, একদম বল আউট অফ প্লে না হওয়া পর্যন্ত রেফারিকে ওয়েট করতে হবে। দেন যখন বল আউট অফ প্লে হবে, যখন রেফারি মিস্টেক করবে, রেফারির ভিউতে আসবে না, তখন ভিএআর যদি এটা দেখে, তখন ভিএআর রেফারিকে অ্যাসিস্ট করবে, প্লিজ কনফিউজড ডিসিশন চেক, দেন রেফারি গিয়ে চেক করবে এটা। এবং রেফারি কখনো মানে অনফিল্ড রেফারি কখনো স্বপ্রণোদিত হয়ে ভিএআর যাওয়ার কোনো সুযোগ নেই। মানে ক্রিকেটে আমরা যেমন বলতে পারি যে থার্ড আম্পায়ারের কাছে যাচ্ছি, ফুটবলে সেই সুযোগ নাই। এটা হচ্ছে ভিএআর অ্যাসিস্ট করলে দেন উনি যাবেন। ওকে, ভিআর অ্যাসিস্ট করলে দেন পারভেজ, এই জায়গাটা আপনি একটু ইন্টারপ্রেট করবেন কিনা জিনিসটা, কারণ যে কালকে যাওয়ার সময় আপনার সঙ্গে আমার এই ব্যাপারটা নিয়ে কনফিউশন তৈরি হয়েছিল আসলে, যে আলটিমেটলি 40 সেকেন্ড পরে একটা ডিসিশন দিচ্ছে। এটা তো ঘটনা যখন এরকম ঘটলো, এইখানে ঘটলো, এই ফেজেই তো বলতে পারতো ভিআর রেফারিকে। বাট যেটা জালাল ভাই বললেন, আপনি যদি এটাকে একটু ইন্টারপ্রেট করে দেন দর্শকদের জন্য। হ্যাঁ, আমার কাছে যেটা ধারণা from a spectator's point of view with thousands of watch hours under my belt, অনেকগুলো ম্যাচ, অনেকগুলো সিচুয়েশন দেখা হয়েছে, তো সেটার বেসিসে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে এই কনসিকুয়েন্সে যদি ইজিপ্ট গোল না দিত, এটা কিন্তু ফাউল হতো না, ভিআর চেকও করতো না। ভিআর চেক তখনই করেছে বিকজ ইট রেজাল্টেড ইন আ গোল, তখনই কিন্তু ওভারঅল পুরো সিকোয়েন্সটা দেখেছেন। এবং জালাল ভাই যেটা বলেছেন একেবারে ওই ব্যাপারটাই হয়, যে যখন ওই টিমের পায়ে বল থাকার পর ওই অ্যাকশনে গোল হয়ে যায়, কত সেকেন্ড লাগছে সেটার কিন্তু কোনো রুল বুক নাই, কতক্ষণ সময় লাগছে, কয়টা পাস লাগছে সেটারও কোনো কিছু না। ভিআর চেক করবে ওভারঅল সিকোয়েন্সটা, এবং সেই জায়গার ভিতরে তারা যদি কোনো কিছু পায় যেটা তাদের কাছে মনে হয় ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এরর, তখন তারা রেফারির কাছে যাবেন। সো আমার যেটা ধারণা সেটা হচ্ছে প্রত্যেকটা গোলই রেফারি মানে ভিআর দেখতে থাকেন। সো আলটিমেটলি কোনো ভুল যখন পাচ্ছেন তখন তারা আসবেন। সো রেড কার্ড অফেন্সের জন্য ভিআর ডেফিনেটলি চেক করে, তখন আবার দেখবেন গোল হওয়া লাগবে না, তারা তাদের মতো করে যখনই চেক করে দেখছে সমস্যা, দে উইল কাম এন্ড দে উইল টেল দ্য রেফারি টু চেক যেটা রেড কার্ডের মতো অফেন্স হয়েছে কিনা, কারণ রেফারি তো ফাউল কল করেছেন। সো ওইটা ছাড়া অফসাইড এবং এই ধরনের একটা গোল হয়ে গেছে, সেই সিচুয়েশনের পুরো সিকোয়েন্স তারা চেক করে সেখান থেকে দেখবেন যে কোনো ভুল আছে কিনা। কারণ আমার জানার মতে কোনো এরকম রুল নাই যে অত সেকেন্ড পরে খেলাটা থাকছে না, সেকেন্ড ফেজে ঢুকে গেলে তখন আবার এটা ভ্যালিড হতো না। তো এটাই হচ্ছে গিয়ে এক্সপ্লেনেশন আমার মতে। একজন সাধারণ ফ্যান হিসেবে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ক্রিকেটের যে আম্পায়ার্স কল থাকে, যে সমস্ত লগুলো থাকে, এটা অনেক ইজি টু আন্ডারস্ট্যান্ড, বাট ফুটবলের এই লগুলো আসলে আমরা ওই রকমভাবে প্রচলিত না, বা আমরা ওই রকমভাবে জানি না দেখেই কি কনফিউশনগুলো তৈরি হয়। আমরা গতকাল একটা খুব যদি বলি দুঃখজনক, একটা খুব ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, কুমিল্লায় একজন মারাও গেছেন এরকম শুনেছি আমরা। সো এইটা কি আলটিমেটলি মনে হয় যে আমাদের একটা সীমাবদ্ধতার জায়গা আছে? কারণ এখন কিন্তু যে কোনো ল আপনি চাইলে ফিফার ইন্টারপ্রিটেশন গুগল করলে চ্যাটজিপিটির কাছ থেকে আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন। সো আমরা কি আলটিমেটলি এই জায়গাটায় এখন অনেক পিছিয়ে আছি কিনা বিশ্বর চাইতে, যে ল ইন্টারপ্রিটেশন না জেনে আমরা পারিবারিক সম্পর্ক ছিন্ন করে ফেলছি, হোয়াটসঅ্যাপে বন্ধুকে ব্লক করে ফেলছি, একজনকে মেরেও মানে একজন মারাও গেলেন। মানে এই বিষয়গুলো কি মনে হয় কিনা যে আমরা আসলে জাতিগতভাবে এই জায়গাটা একটু ইম্যাচুরিটি দেখাচ্ছি?
আচ্ছা, আমি নিজেও হচ্ছে আমি প্রচুর ফান করি। আমি মূলত বিশ্বকাপটাকে নিয়েছি একটা বিনোদনের জায়গা হিসেবে। জি। আমি অনেক সময় দেখি যে ব্যক্তিগত আক্রমণ করে বসে। এছাড়া একটা বিষয় আমরা খুবই দেখেছি যে বলে যে লাইক জার্মানকে একটা বিষয় বলে সম্বোধন করে যে আর্জেন্টিনার অমুক হয় জার্মানি। এই জিনিসটা আমি আসলে আমার কখনোই ভালো লাগেনি যে কেন আমরা এই একটা নাম ধরে এভাবে ডাকবো। তো আসলে মানে আমাদের বাঙালি মানুষদের এই যে কালচারটা সম্পর্কে আসলে ফিফাও কিন্তু জানে। আপনি দেখবেন ফিফা, তারপর হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের বিভিন্ন যে পেজগুলো আছে, তারা কি করে যখনই তাদের আপনার ভাটা পড়ে, তাদের হচ্ছে যে লাইক বাংলা কমেন্টে ভাটা পোস্টে। পড়ে, তারা কি করে বাংলাদেশকে টার্গেট করে তারা হচ্ছে একটা পোস্ট করে। কারণ বাংলা তারা জানে যে পোস্টে। আর সবাই ব্যস্ত থাকলেও বাংলাদেশের মানুষ যথেষ্ট পরিমাণে ফ্রি আছে, তারা মারামারি করতে অভ্যস্ত, একটা বিতর্কিত পোস্ট করে দিবে এবং সেখানে দেখাইছি যে লাইক কমেন্টে বন্যা বয়ে যাবে। তো পুরো বিশ্বই কিন্তু আসলে বাংলাদেশি মানুষ সম্পর্কে জানে। আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, ফুটবলের যেমন অনেকে সিজনাল ফ্যান, আমিও কাইন্ড অফ সিজনাল ফ্যানই বলা যায়। তো আমরা আসলে অনেক নিয়মগুলো আমরা কিন্তু জানি না। তো আমরা আসলে দেখা গেছে যে গুগল করে বা হচ্ছে চ্যাট জিপিটি ক্লডের মাধ্যমে হচ্ছে, আমি নিজেও ক্লডে ঘাটাঘাটি করেছি এটা নিয়ে। তো সত্যি বলতে যে বিষয়গুলো ঘটেছে সেগুলো আমরা কখনোই আমরা চাই না। যেমন গতকাল আমরা দেখেছি যে টিএসসিতে ব্রাজিলে একটা পতাকা মারানো হচ্ছে, জি। এই বিষয়টাকে আমরা সাপোর্ট করি না, এবং যে মৃত্যুর ঘটনাটা ঘটলো আমরা এটাও অবশ্যই চাই না। মানে তো গতকালকে আমরা দেখেছিলাম আসলে এই যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে রুলস নিয়ে, এখানে আসলে একটা বিষয় আছে, মানে বিষয়টা কিন্তু একদিনের না, বিষয়টা আসলে দীর্ঘ দিনের অনেকগুলো বিষয়ের একটা ফলাফল। যেমন দেখবেন যে সেই শুরু থেকে প্রথম যখন খেলা হলো, আমরা একটা কথা অনেকে বলতেছিলাম যে মজা করে বলতেছিলাম যে কমিটির দল, কারণ আমরা বিশ্বাস করি ফিফা কখনো আইসিসির মতো হবে না। আমরা প্রায় বলি, আমরা প্রায় হচ্ছে আইসিসির কথা বলতে গেলে ফিফার উদাহরণটা টানি। কিন্তু এবার আমরা যখন বলতেছিল সবাই যে আমিও মজা করে বললাম কমিটির দল, কিন্তু আমার ব্রেন বলতেছিল যে না, এটা আসলে মজা করে বলতেছে, আসলে ফিফা কখনো এমনটা করে না। কিন্তু আমরা দেখলাম কি সেই মজা যে করতেছে সেটা অনেক অনেক জায়গায় কিন্তু সেটা আসলে প্রতিফলন দেখা যাচ্ছে। প্রথমত আমরা যদি দেখি প্রথম ম্যাচ যেটা হয়েছে, হ্যাঁ আপনি বলতে পারেন যে আর্জেন্টিনা ওই যে বিকাশে টাকাও দেয় না, মেসি বিকাশে টাকাও দেয় না, বা হচ্ছে এনপিএস বিবিএফ টিনও করে না, ফান্ড ট্রান্সফার করে না আর কি ফিফা সভাপতির কাছে। কিন্তু যেটা হয়েছে যে মানে সব সময়ই আপনার 50-50 একটা চান্স বল, আমরা কিছু হলে বলি কি বড় দল হিসেবে 50-50 চান্সটা বড় দল দিকে যায়। কিন্তু কেন প্রতিবার শুধু 50-50 চান্সগুলো আর্জেন্টিনার দিকেই যায়? যেমন আমরা প্রথম ম্যাচে দেখেছি মেসি কিন্তু একটা কার্ড পাওয়ার কথা, আমি ওইটা নিয়ে আসবো। এর পরের পার্টে আমাদের কাছে একটা প্রেজেন্টেশনও আছে, আমরা জালাল ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো। আমার আরেকটা কোয়েরিও জালাল ভাইয়ের কাছে আসে যে ফিফা কি আসলে বড় প্লেয়ার বা আইকন প্লেয়ারদেরকে প্রোটেক্ট করার জন্য রেফারিদের কোনো ইনস্ট্রাকশন দেয় কিনা? এটা আমার একটা পার্সোনাল কিউরিওসিটির জায়গা থেকে এই প্রশ্নটা আমি করতে চাই। আপনি একটা খুব ভ্যালিড পয়েন্ট রেইজ করেছেন, সেই জায়গাটা থেকে ফিরবো। তবে তার আগে ছোট্ট একটা বিরতির সময় হয়েছে। আপনারা ওয়ার্ল্ড কাপ কার্নিভাল দেখছেন, প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। ছোট্ট একটা ব্রেকের দিকে আমরা স্টেপ করছি। আবার আমন্ত্রণ, ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার দেখছেন আপনারা। অনেকগুলো ঘটনা আসলে এই বিশ্বকাপে ঘটেছে, সেগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। হ্যারি কেইনের একটা পেনাল্টি পাওয়ার ঘটনা ছিল কঙ্গোর এগেনস্টে, সেই জায়গাটা একটু আমরা দেখতে চাই, যেটার ইন্টারপ্রিটেশনটা আমরা এই অনুষ্ঠানে দিয়েছিলাম যে তিনি তাকে চার্জ করার আগেই বলের কন্ট্রোল লুজ করে ফেলছিলেন। আমরা একটু জালাল ভাইয়ের কাছ থেকেও জানতে চাইব এই ঘটনাটা ঘটেছিল। তবে যদি আমরা একটু পিসিআর থেকে এটার ভিডিওটা একটু দেখতে পারি যে আসলে ব্যাপারটা কি ঘটেছিল, এটার একটা ভিডিও আমাদের কাছে আছে, একটা ভিডিও আছে, আমরা একটু ওয়েট করছি। জালাল ভাই, এটা এই ক্ষেত্রে যে গোলকিপার চার্জ করার আগেই হ্যারি কেইন আসলে তার বলের কন্ট্রোল লুজ করে নিচের দিকে নেমে যাচ্ছিল। সো কমেন্ট্রি থেকে তখন এই ইন্টারপ্রিটেশনটা বলা হয়েছিল। একটু আপনার কাছ থেকেও এটার ইন্টারপ্রিটেশনটা জানতে চাই। ভিডিওটা প্লে করা হলে আমরা আরও বেটার ওয়েতে বুঝতে পারবো। হ্যারি কেইন কঙ্গোর এগেনস্ট, এই সময়টায় কিন্তু ইংল্যান্ড পিছিয়ে ছিল। এই জায়গাটায় গোলকিপার চার্জ করার আগে হ্যারি কেইন ওয়াজ ডাউন, এই তত্ত্বের উপর বেস করেই আসলে দেয়া হয় না, তো কমেন্টেটাররা বলছিলেন। আপনি যদি লটা একটু ইন্টারপ্রেট করে দেন। এখানে ভেরি ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে হ্যারি কেইন ইনিশিয়েট করতেছে, মানে অনেকটা ডাইভিংয়ের মতো, জি, যার কারণে এটা রেফারি ভালো করেই বুঝতে পারছে। এই যে রেফারি হিসেবে তাকে না টোটাল যে প্লেয়ারকে অনেক সময় রিড করে, প্রথম 5 মিনিটস বা 10 মিনিটসের মধ্যেই একজন রেফারি সকল প্লেয়ারকে রিড করে যে কোন প্লেয়ারটা রেফারি নিয়ে খেলতে চায় আর কোন প্লেয়ারটা ফুটবল খেলতে চায়। এবং কিছু কিছু নটি প্লেয়ারও আছে যে উইদাউট বলে রেফারির পিছন দিকে, মানে রেফারি একদিকে খেলা অন্যদিকে, ওদিকে অনেক সময় মারামারি করে। তো এখানে যে সাধারণ দর্শকরা বুঝতেছে, আমরাও বুঝতেছি, এটা মানে হ্যারি কেইন এটা ড্রাইভ দিয়ে একটু পেনাল্টি আদায়ের চেষ্টা করতেছে, তো যার কারণে এটা রেফারি অ্যালাউ করে নাই।
ওকে, নর্মাল প্লে হিসেবে কাউন্ট এটার করছে। ইন্টারপ্রিটেশন তো পেলাম, তবে আসল ইন্টারপ্রিটেশন যেটা যে আলজেরিয়ার সঙ্গে ম্যাচে লিওনেল মেসির ফাউল দেওয়া হয়েছে, বাট এটা কার্ডের ফাউল ছিল কিনা আমরা একটু ছবিটা দেখতে চাই। এইটার ঘটনাটা আপনি তো ডেফিনেটলি জানেন, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এখানে আসলে মেসিকে কার্ড দেওয়া হয় নাই কেন সেটা নিয়ে কথাবার্তা হচ্ছিল। সো আসলে কার্ড দেওয়া হয় নাই কেন, না দেওয়াটা কি ভুল ছিল? এটা মানে কার্ড তো দেয় নাই, ইভেন ওই সময় ফাউল দিয়েছে কিনা সেটাও একটা ফাউল দিয়েছিল, ফাউল দিয়েছিল অনলি ফাউল। কিন্তু এই যে এখন ভিডিওতে আপনি দেখতেছেন একটা বিষয় যে এমন স্টেপিং হচ্ছে, মনে হচ্ছে যে একটা মানে পা ভেঙে ফেলতেছে এরকম, বাট অনফিল্ডে যিনি রেফারি ছিলেন উনি হয়তো ক্লিয়ারলি বুঝছে যে তার ইন্টেন্সিটি গ্রেভিটি কেমন ছিল, তো যার কারণে হয়তো এখানে একটা আছে লগ লেগ বলে যেটা, মানে একদম স্ট্রেট লেগ যেটা, সেটা কিন্তু না, একটু পাটা ব্যান্ড করে রাখছে। মেসি চিন্তা করছে যে এটা আনইনটেনশনালি পাটা ওখানে চলে যাচ্ছে যাতে প্লেয়ারটার মানে মারাত্মক কোনো ক্ষতি না হয়, সেইটাই সে চিন্তা করে একটু পাটা ব্যান্ড করে রাখছে, ক্লিয়ারলেস লগ লেগ রাখে নাই। তার মানে কি তার এই যে লেগটা ব্রেসড হতে হবে, মানে এই যে দেখেন একটু কিন্তু বাঁকা আছে, এই যে নিয়ে দেখেন, আপনি চাইলে সামনে এসে দেখাতে পারবেন। এই যে দেখেন এই জায়গাটা কিন্তু একটু ব্যান্ড করা আছে, একদম স্ট্রেট লেগ না, যার কারণে ফোর্সে সে ট্রাই করছে এটাকে এখান থেকে স্কিপ করতে, বাট ওই মুহূর্তে সুযোগ নেই। এই জন্য তার ওই ইন্টেন্সিটি যেটা মানে যে একটা প্লেয়ারকে ড্যামেজ করা, এটা ওর ইচ্ছা ছিল না। এই যে রেফারি হিসেবে তখন সে চিন্তা করছে এটা, যেমন আপনি কিন্তু এখানে আছি এখন, কিন্তু এখান থেকে যখন এরকম যখন হাতটা দেখাচ্ছি, বাট এদিক থেকে দেখলে দেখবেন ফার অ্যাওয়ে ফ্রম ফেস, বাট যখন আপনার ওদিক থেকে দেখা যাবে যে এই ঘুষিটা আপনার নাকের মধ্যে মানে নাকেই মেরেছে এরকম। তো বিষয়টা অনেকটা এরকম, যেমন বাংলাদেশে অনেক খেলায় আমাদের তো এরকম মানে 8-10টা ক্যামেরা একসাথে থাকে না, তো খেলায় দেখা গেছে আমি এরকম অনেক কিছু ঘটনা করছে যে একটা প্লেয়ার পড়তেছিল, পড়ার সময় ও পাটাকে স্কিপ করে এমনভাবে ফেলছে যাতে প্লেয়ারটা ক্ষতিগ্রস্ত না হয়। আমি অনফিল্ডে ছিলাম, সেই হিসেবে আমি অনলি ইয়েলো কার্ড দিয়েছি, বাট দর্শক বা অনেকেই বলছে এটা কেন রেড কার্ড নয়, কিন্তু ভিডিওতে বা ছবিতে আসছে কি পাটা ঠিক তার উপরেই পড়ছে এরকম, কিন্তু উপরে পড়লেও যে প্লেয়ারটা পা ফেলতে ছিল সে ট্রাই করছে পাটাকে স্কিপ করতে এবং সফটলি ফেলার জন্য, কিন্তু সফটলি ফেলার জন্য চেষ্টা করছে, এটা আমি খুব কাছ থেকে যে রেফারি হিসেবে মাঠে দেখতেছি, বাট পরে VAR বা ভিডিওতে দেখা যাচ্ছে কি পায়ের উপর পা দিয়ে পাটা ভেঙেই ফেলতেছে আমি এরকম অনেকটা। তো যার কারণে অনফিল্ডের যিনি রেফারি দেখবেন ওনার দেখা আর VAR দেখার মধ্যে একটু পার্থক্য থাকবে। এই জায়গাটা আমি একটু ইন্টারপ্রেটটা করে দিই, যেহেতু পারভেজ আপনি আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচে কমেন্ট্রি করে আমাদেরকে একটা বিষয় কিন্তু প্রোটোকলে বলা হয়, যেটা আমরা বাস্তবিক অর্থে দেখছি সেটা 3 ডাইমেনশনাল ভিউ, যেটা আমরা টেলিভাইজড কোনো কিছু দেখছি সেটা 2 ডাইমেনশনাল ভিউ, সেটার মধ্যে একটা পার্থক্য থাকে। এবং 1976 সালে দ্য গ্রেট টনি গ্রেগ তিনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন যে একটা ক্রিকেট বল ক্যাচ ধরে, তিনি জানেন যে তিনি বলটা আসলে ক্যাচ ধরেছেন ঠিকঠাক মতো মাটির খুব কাছাকাছি নিয়ে, কিন্তু ভিডিও অ্যাঙ্গেল দেখা যাচ্ছিল যে মনে হচ্ছিল যে না সে বলটা মাটিতে পড়েছে। সো তখনই বোঝা গেল যে 3 ডাইমেনশনাল এবং 2 ডাইমেনশনাল একটা পার্থক্য আছে। সো আপনি যেটা বলছেন যে রেফারিরা আসলে ইন্টেন্সিটির জায়গাটা চিন্তা করে, আমরা হয়তোবা ছবিতে দেখি ইন্টেন্সিটিটা অনেক বেশি মনে হচ্ছে, যেটা হয়তোবা অনফিল্ড রেফারির কাছে এরকম বেশি মনে হয় নাই। ব্যাপারটা এরকম। পারভেজ এই জায়গাটায় আপনার কিছু বলার আছে কিনা? আপনি তো এই ম্যাচের অ্যানালাইসিস যখন আমরা করেছিলাম আপনি তখন ছিলেন। না, আমার কাছে মনে হয় যে প্রথমে এর আগের যে পয়েন্টটা, নট পার্টিকুলারলি অন দিস, বিষয়টা এরকম যে জালাল ভাই রেফারি হিসেবে যেটা মেনশন করলেন যে দ্য রেফারিজ অলসো নোটিস দ্য ক্যারেক্টার্স, তারা কিন্তু আসলে রেপুটেশনকেও একটা প্রায়োরিটি দেয়। তারা জানে দুষ্ট কারা আসলে অ্যাডভান্টেজ নিতে চায় এবং কারা অ্যাকচুয়ালি অনেস্টলি ভালো কিছু করতে চাচ্ছে বা ইন্টেনশনাল কিছু করতে চায় না। সো বেসড অন দ্যাট আমার মনে হয় রেফারিজ আর অলসো হিউম্যান, সো তাদেরও একটা জাজমেন্ট আছে। বেসড অন দ্যাট আমার কাছে মনে হয়েছে যে দিস ওয়ান স্পেশালি এখানে সাপোজ ফর ইনস্টেন্স ইসমাইলা কোনে ফ্রম সুইজারল্যান্ড, তিনি কিন্তু তার পাই ভেঙে ফেলেছেন এবং ওই যে ইনসিডেন্টটা হয়েছে ওটাও কিন্তু আনইনটেনশনালি মারা হয়েছিল, বাট তার পা ভেঙে গেছে, লিটারালি ভেঙে গেছে। সো ওই হররটা যিনি ফাউলটা করেছেন তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে পুরোপুরি তিনি চাননি করতে, তিনিও জানেন লাল কার্ড খাবেন, খেয়ে চলে গেছেন। সো অনেক সময় আনইনটেনশনাল সিচুয়েশনেও যদি ক্যাজুয়ালিটি হয়ে যায় খারাপ, তখন কিন্তু আপনি রেড কার্ড এড়াতে পারবেন না। বাট এই সিচুয়েশনটা দেখেন, ইট ওয়াজ আ ব্রাশ, মানে এমনও না যে এটার জন্য তার ফিজিক্যাল কোনো বড় সড়ো ক্ষতিও হয়েছে, বাট এইখানেও ওই প্লে করার বিষয়টা, ইফ ইট ওয়াজ নট মেসি, ইফ ইট ওয়াজ গ্রানিট চাকা ফর ইনস্টেন্স, প্রবাবলি ইন্টেনশনের ব্যাপারটা নিয়েও রেফারি দুইবার ভাবতেন যে প্রবাবলি সে জোরে আসলে আঘাত করার জন্যই মারছে। সো বেসড অন দ্যাট আমার কাছে মনে হয় যে কিছু জায়গায় কিছু প্লেয়ারদের ক্ষেত্রেও এই ধরনের ব্যাপার ঘটতে পারে। ইফ ইট ওয়াজ মাসচেরানো, হ্যাঁ পসিবলি,
মানে আমি আর্জেন্টাইন এক্সাম্পল আপনি এনেছেন, এটা বেটার, কারণ আমি ক্যাসেমেরো ভাবছিলাম, বাট ওকে মাস্টেরানো হলেও হয়তো বলা মানে চিন্তা করা যেত যে তিনি হয়তো ক্ষতি করার জন্য কিছু ক্ষতি একটা করার জন্য করছেন। কাজটা করছেন। আপনার এই জায়গাটায় কোনো কিছু বলার আছে কিনা, কারণ এইটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। আমি প্রিটি মাচ শিওর আপনারা আলোচনা করেছেন, আজকে ফিফা রেফারি আছেন, তিনি ইন্টারপ্রেট করেছেন। যে একটা কথা আছে না, আমার শুধুই ভুল হয়ে যায়। ভুলটা কখন হয়ে যায় সেটা আর্জেন্টিনার বেলায়, তখন আমার চোখটা এড়িয়ে যায়, তখন রেফারি বলে আচ্ছা হুমে আন্ধা। আমরা যদি বাংলা মুভি দেখি, দেখেন এখানে মেসির কিন্তু একটা যে ভাই যেটা বললো একটা পজিটিভ সাইড হচ্ছে চকলেট বয়। তো চকলেট বয়রা কিন্তু সব সময় একটা ফ্যাসিলিটি পেয়ে থাকে। আমরা যদি বাংলা মুভি দেখি, আপনি দেখবেন নায়িকাকে যখন ওই গুন্ডা মানে ভিলেনের ছোট ভাই যখন অফার করে, খুবই সুন্দরভাবে অফার করছে, হ্যাঁ খুবই সুন্দর ভদ্র হইতে ফুল দিয়ে অফার করছে, তাকে একটা ঠাস করে একটা চড় মেরে দিল, তাকে তার বিরুদ্ধে হচ্ছে আপনি ফিজিক্যাল মামলা করে দিল, তাকে এসে পরবর্তী পিটাইলো। ঠিক সেম কাজটাই চকলেট বয় নায়ক যখন করলো, তখন তার কিন্তু কোনো দোষ নেই, তখন কিন্তু সে কিন্তু নর্মাল। এটা আমরা বাংলা মুভিতে অহরহ দেখে আসছি। ঠিক সেমভাবে মেসির সাথে কিন্তু সেম জিনিসটা হচ্ছে। হ্যাঁ অনেকে মজা করে বলে ফিফা বয়, আমি অবশ্যই আমি এটা বলতে চাই, আমি কিন্তু বলি না যে ফিফা বয় বলে, কিন্তু মানে হয় আর কি, ফিফা বয় অনেকে বলে। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি মেসি বলি রোনাল্ডো বলি, আমি দুইজনই দে আর গ্রেট। রোনাল্ডো নাজারিও আপনি হয়তো বা দেখেন নাই, আমি দেখেছি। রোনাল্ডো নাজারিও যদি ইনজুরিতে না পড়তেন কি করতেন সেটা আমরা কেউ জানি না। এই রেপুটেশন তো তারা আর্ন করেছেন, এইটা তো তারা আর্ন করেছেন। যদি তারা ফিফা বয় হয়েও থাকেন, আমি শুধু মেসিকে না, আমি মেসিকেও ফিফা বয় বলছি, রোনাল্ডো নাজারিওকেও বলছি, আমি রোনাল্ডোকেও ফিফা বয় বলছি। এটা তো তারা আর্ন করেছেন, দে হ্যাভ অ্যাচিভ দ্যাট। আমার প্রশ্নের জায়গাটা কোথায় জানেন ভক্তদের কাছে? যে কোনো কিছু এক্সাম্পল হলেই হয় মেসিকে টেনে নিয়ে আসা হয়, না হয় রোনাল্ডোকে টেনে নিয়ে আসা হয়। এটার কারণটা কি হিংসা? সমাজে তারা সফল থাকে, যাদের টাকা বেশি, মেয়েরা যাদের পছন্দ করে, তাদের প্রতি কি সবার একটা ক্ষোভ থাকে? প্রবলেমটা কি এখানে? আসলে সত্যি বলতে আমরা এমন একটা যুগ পার করছি, আমরা আমরা না, আমার বলতে একদম পারি যে- সরল সোজা প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ। যে সমাজে প্রতিষ্ঠিত, যার টাকা বেশি, মেয়েরা যাদেরকে পছন্দ, যে ছেলেদেরকে পছন্দ করে বেশি, আমি শুধু মেসির কথা বলছি না, মেসি রোনাল্ডো আমি মিলিয়ে বলছি, এদের প্রতি ক্ষোভটা বেশি। আপনি সোশ্যাল মিডিয়া দেখবেন, যে কোনো একটা জায়গায় হালান্ড গোল দিল, আর রোনাল্ডো তো গোল দেয় নাই। যে কোনো একটা জায়গায় কেউ পেনাল্টি মিস করলো, আর মেসি তো পেনাল্টি মিস করে। আমার প্রশ্নটা এই জায়গাটা, ভক্তদের এই প্রবলেমটা আসলে কোথায়? যে সফল যারা সবচেয়ে বেশি, তাদের এগেনস্টে এই বিদ্বেষের জায়গাটা, এটা কারণটা কি? টাকা বেশি তাই? মেসি যে বললেন পেনাল্টি মিস করে, আমার কাছে মনে হয় ব্যাপক এটা নিয়ে বিতর্ক হওয়ার পরে এটা এখন মেসি মনে করছে যে পেনাল্টিতে গোল দিব না, এটা আমার পারিবারিক শিক্ষা হোক সেই জায়গা থেকে। তো আসলে এখানে মেসির দোষ নাই বা রোনালদোর দোষ নাই, দোষটা হচ্ছে আমরা যারা আছি। এবং সত্যি বলতে এখানে মেসিকে নিয়ে কেন আলোচনাটা বারবার হচ্ছে, ওই যে বললাম পারিপার্শ্বিক যে ঘটনাগুলো হচ্ছে, এগুলো ডটগুলো যখন মিলে যাচ্ছে, জিনিসটা আসলে মেসির বিপক্ষে চলে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই সেরা যে হবে তার বিরুদ্ধেই কথা হবে, এটা খুব স্বাভাবিক। আর আমরা বাঙালিরা এটা নিয়ে আরো বেশি করি আর কি, যে কেউ উপর উঠতে গেলে তাকে টেনে ওই দেওয়ার দেখেন চেষ্টা করি। ব্রুনো ফার্নান্দেজ অ্যাসিস্ট করতে পারে না, দোষ হয় রোনাল্ডোর। রোনাল্ডো গোল দিতে পারে নাই। Yes, মানে আমি হ্যাঁ, simple বললাম। ওই জায়গাটায় এখন দেখেন, আজকে আমি আসার সময় আমি একটা নিউজ দেখছিলাম, এমনিতেই এত বিতর্ক হচ্ছে, তার মধ্যে দেখবেন মানে এতদিন কিছু হলো না, হুট করে আমেরিকা হেরে গেল, হেরে যাওয়ার পরে আজকে একটা নিউজ দেখলাম যে FBI তদন্ত করছে আর্জেন্টিনার বিরুদ্ধে অর্থ পাচারের। এমনিতে আমরা বলছি যে একটা নির্দিষ্ট এমএফএস এর মাধ্যমে ফিফা সভাপতিকে টাকা পাঠানো হচ্ছে, সে জায়গায় আজকে বলা হচ্ছে যে না, 300+ মিলিয়ন টাকা অলরেডি আর্জেন্টিনার যে অর্গানাইজেশনটা আছে, আর্জেন্টিনার ফুটবল অর্গানাইজেশন, তারা অলরেডি পাচার করেছে। এখন কিন্তু স্বাভাবিক প্রশ্ন উঠতে পারে। আবার দেখেন এই জিনিসটা কিন্তু FBI কিন্তু অবশ্যই ট্রাম্প না বললে বা ট্রাম্পের অবসরে এই কাজটা কিন্তু করছে না। এতদিন কেন করে নাই? কেন আমেরিকা হেরে যাওয়ার পরেই করলো? মানে প্রশ্ন উঠতে পারে, তার মানে কি এতদিন কি একটা যে চুক্তি ছিল যে তুমি আমেরিকাকে রাখো, যতদিন রাখবা ততদিন কোনো কথা হবে না, আমেরিকাকে তুমি হারাই দিবা বা আমেরিকা চলে যাবে, তারপর হচ্ছে ট্রাম্প যেটা করে রেড কার্ডের পরে তার ম্যাচ সাসপেনশন, এই যে বিষয়টা। তারপর আবার ধরেন ফিফা সভাপতি সে মনের ভুলে মানে সরল মনে বলে ফেলেছে যে আমি আসলে খুব টেনশনে ছিলাম। তো এটা তো আমরা আসলে মানে হ্যাঁ আপনার পার্সোনাল চয়েস থাকতেই পারে, কিন্তু আপনি এমন একটা জায়গা থেকে আপনি অবশ্যই এই বক্তব্য দিতে পারেন না। এছাড়া আমরা বিভিন্ন ম্যাচগুলো দেখেছি তার রিয়াকশনটা কেমন। আবার দেখুন, হ্যাঁ এখানে অবশ্যই সালার এই বিষয়টা পেনাল্টি হয় নাই, কিন্তু সালা যখন রেফারির কাছে গিয়েছেন তখন তার ফেশিয়াল এক্সপ্রেশনটা কেমন ছিল, মানে সে খুবই বাজে আচরণ করছে, দেখলে বোঝা যায়। আর যখন মিশর যখন গোল দিল, রেফারি তখন যখন বিয়ের কাছে যাচ্ছে, মনে হচ্ছে নতুন বিয়ে করার পরে যেরকম একটা মানে একটা এক্সাইটমেন্ট থাকে না, মনে হয় এরকম এক্সাইটমেন্ট নিয়ে সে দৌড়ে দৌড়ে শ্বশুর বাড়ি যাচ্ছে বুকে আনার জন্য। বিষয়টা কিন্তু ঠিক ওরকমটাই ছিল। জালাল ভাই, এই জায়গাটা আমার একটা কোয়েশ্চেনটা কোন জায়গাটায় ওনার এই জায়গা থেকে, সেটা হচ্ছে ফিফা কি রেফারিদেরকে এরকম কোনো ইনস্ট্রাকশন দেয় কিনা যারা স্টার প্লেয়ার আছে তাদেরকে প্রোটেক্ট করার জন্য কোনোভাবে, এরকম কোনো জায়গা আছে কিনা? আসলে এটা খুব সরল মনে আমার একটা প্রশ্নের জায়গা। আসলে যেটা সত্য কথা সেটা হচ্ছে একজন রেফারি হিসেবে মাঠে যে 22 জন প্লেয়ার থাকে সবাইকে সেভ করা, প্রটেক্ট করা, সঠিক আইন প্রয়োগ করা রেফারির দায়িত্ব।
তো এই যে ফিফার স্পেশাল কোনো ইনস্ট্রাকশন নাই যে বড় প্লেয়ারকে ফ্যাসিলিটি দিতে হবে, ছোট প্লেয়ারকে ইগনোর করতে হবে, এরকম কোনো নির্দেশনা ফিফা থেকে দেওয়া হয় না। কিন্তু এজ এ রেফারি হিসেবে অলওয়েজ দেখা যায় মানে সঠিক সিদ্ধান্ত ফেয়ার দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু ফিফা কখনোই কোনোভাবেই ইনস্ট্রাকশনের আমরা যে বিগ প্লেয়ার বা স্টার প্লেয়ারকে আলাদা প্রোটেক্ট করতে হবে, কিন্তু প্রোটেক্টটা সবার জন্যই, জি এটাই হচ্ছে ফিফার ইনস্ট্রাকশন। এটা ছোট হোক বড় হোক সবার জন্য। ওই প্রোটেকশনটা নেইমারকে যদি আসলে ঠিকঠাক মতো করা হতো, আমার মনে হয় যে ব্রাজিল ফুটবলটা এখন অনেকাংশে যোগবনিত আমরা দেখতে পেতাম। 14 সালের পরে ওই ফাউলের পরে মনে হয় ব্রাজিল ফুটবলই 50 বছর পিছিয়ে গেছে। আমরা ছোট্ট আরেকটা বিরতি থেকে ফিরে এসে আমরা ভিনিসিয়াস জুনিয়রের একটা গোল বাতিল হয়েছিল, সেটার একটা ইন্টারপ্রিটেশন আপনার কাছ থেকে জানতে চাইবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি ওয়ার্ল্ড কাপ কার্নিভালে, ফিরছি শেষ পর্বে। আবার আমন্ত্রণ, ওয়ার্ল্ড কাপ কার্নিভাল দেখছেন, প্রেজেন্টেড বাই স্টেফ ফুটওয়্যার। আমাদের সঙ্গে জালাল ভাই আছেন, সাবেক ফিফা রেফারি। ভিনি জুনিয়রের একটা গোল বাতিল হয়েছিল, এটা মানে খুবই উইয়ার্ড স্টাইল একটা গোল বাতিল হয়েছিল। আমরা একটু দেখতে চাই জালাল ভাই, আপনার যদি মনে থাকে সেই ইনসিডেন্টটার কথা। ভিনিসিয়াস জুনিয়র গোল দিয়েছিলেন, বাট সেই গোলটা বাতিল হয়েছিল দেখে মনে হচ্ছিল যে আসলে ভিনির পাটা আগে ছিল, ডিফেন্ডারের পাটা পেছনে ছিল। ফাউল তো আসলে ভিনির করার কথা, মানে এটা আমাদের খালি চোখে দেখে আমাদের সেটাই মনে হয়েছে। এই জায়গায় আসলে লটা কি তাহলে? এটাকে একটু ভিডিও দেখা যাবে না এভাবেই থাকবে? এইটার ভিডিওটা আসলে যে ফিফা কপিরাইটের কারণে আসলে আমরা দেখতে পারি নাই, বাট এইটা নিয়ে আসলে অনেক বিতর্ক তখন তৈরি হয়েছিল। পারবার যদি আপনার ফোনে যদি কোনোভাবে আপনি বের করতে পারেন, ততক্ষণে যদি এক্ষেত্রে আসলে লটা কি যদি জানবে আপনি। লটা হচ্ছে বেসিক্যালি, প্রথম আমি খেলাটা লাইভ দেখছিলাম সরাসরি, কিন্তু গোলটা যখন বাতিল করেছে তখন আমি নিজেও একটা আফসোস ছিলাম যে কেন এটা বাতিল করলো, কিসের ফাউল, মানে প্রথম দেখাতে। বাট পরে যখন রিভিউ দেখালো তখন দেখলাম যেটা একটা ফাউলটা হচ্ছে এই কারণে ভিনিসিয়াস বল খেলার আগেই অপোনেন্টের পায়ে টাচ করেছে, এবং যার কারণে ভিনিসিয়াসের এই পায়ের কারণে ওই ডিফেন্ডার প্লেতে স্বাভাবিক গতি তার নষ্ট হয়ে গেছে, স্বাভাবিক খেলাটা সে খেলতে পারে নাই, মানে বিফোর টাচ দ্য বল অ্যাটাকার। মানে এই জায়গাটাকে আমরা ধরে নেব যে সে তাহলে সেটা ডিফেন্ডারের স্বাভাবিক প্রক্রিয়াতেই সে ছিল, সেটা বাধাগ্রস্ত হয়েছে। এখন সেটা যদি ইন্টেনশনাল হোক আনইনটেনশনাল হোক, দুইটাই কি সেক্ষেত্রে ফাউল কাউন্ট হবে? এখানে ইন্টেনশনাল এবং আনইনটেনশনাল এটা দরকার নেই, এটা মানে অনিচ্ছাকৃত, এই জন্য কেয়ারলেস ফাউল। মানে ফাউলের তিনটা, তো একটা হচ্ছে কেয়ারলেস ফাউল, রেকলেস, ইউজিং এক্সেসিভ ফোর্স। কেয়ারলেস ফাউলের ক্ষেত্রে হচ্ছে আপনি বল খেলতে গিয়ে মানে অনিচ্ছাকৃতভাবে ফাউল হয়ে গেছে, সেক্ষেত্রে অনলি ফ্রি কিক, কার্ড দরকার নেই। আর রেকলেসের ক্ষেত্রে ডাইরেক্ট ফ্রি কিক, পেনাল্টি প্লাস ইয়েলো কার্ড। আর যেটা বলে ডগস বা ইউজিং এক্সেসিভ ফোর্স, এক্ষেত্রে হচ্ছে আপনার রেড কার্ড প্লাস ডাইরেক্ট ফ্রি কিক আর পেনাল্টি কিক। এটা ছিল কেয়ারলেস ফাউল। এখানে অ্যাটাকার কখনো চাইবে না একটা ফাউল করে তার অ্যাটাকটা নষ্ট করতে, এটা তার অনিচ্ছাকৃতভাবে ডিফেন্ডারের পায়ে পা লেগে গেছে, দেন ডিফেন্ডার স্বাভাবিক খেলা খেলতে পারে নাই, সেখানে এটা গোল হয়ে গেছে, তো যার কারণে এটা রেফারি মানে ফাউল দিতে পারে। জালাল ভাই যেটা বললেন সেটা হচ্ছে ফাউলের তিনটা ধরন আছে, এর মধ্যে একটা ধরন হচ্ছে কেয়ারলেস ফাউল, যেটা আসলে আনইনটেনশনাল। মানে ওই কেয়ারলেস ফাউলের জন্য কোনো একটা অ্যাটাক বা কোনো একটা মোমেন্টাম যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেটাও ফিফার ল অনুযায়ী ফাউল হিসাবে ধরা হয়। ভিনির গোলটা সেই কারণে বাতিল হয়েছিল, বাট আমরা যখন এটাকে দেখছিলাম তখন আমিও নিজের একটা এক্সপ্লেনেশন দিয়েছিলাম যেটা তো আসলে ফাউল হওয়ার কথা না। আজকে জালাল ভাইয়ের কাছ থেকে বিষয়টা জানলাম। আমরা একটু ইজিপ্ট আর ইরান ম্যাচের অফসাইডটা নিয়ে একটু কথা বলতে চাই, সেই অফসাইডটা একটু দেখতে চাই। এবং ওই ম্যাচে এরপর আসলে কলম্বিয়া পর্তুগাল ম্যাচও সেম একটা অফসাইড হয়েছিল। জালাল ভাই, সেমি অটোমেটেড অফসাইড যেটা, আমরা যদি এই ছবিটা একটু কনসেন্ট্রেট করি, এই যে একটা নোক, এই একটা নোক আসলে অফসাইড। হ্যাঁ, ডেফিনেটলি এখানে একটা বিষয় বলা হচ্ছিল যে এই পাশে আরও একজন প্লেয়ার ছিলেন ওই পাশে, যে কারণে সেটা অফসাইড কিনা। ডেফিনেটলি গোলকিপার যখন এগিয়ে এসেছেন তখন তিনি আর তখন গোলকিপার সেকেন্ড লাস্ট ডিফেন্ডার, ওই ব্যক্তি তখন লাস্ট ডিফেন্ডার হয়ে গেছেন। কিন্তু পরবর্তীতে যেটা আসলো যে একদম সেমি অটোমেটেড অফসাইডে এই নোখের জায়গাটা, প্রযুক্তি কি এত অ্যাকুরেট হওয়ার দরকার আছে? এটা যদি ধরেন মানে ভিআর না থাকতো তাহলে তো এটা গোলই হয়। এটা আপনার কথা যুক্তি আছে, এবং এই জন্য তো ভিআর এর উদ্ভব হয়েছে। মানে এইসব সূক্ষ্ম মিস্টেকগুলোর কারণে কিছু কিছু টিম মানে যথাযথ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে বিধায়। যেমন এই যে গতকালকে যেটা বললেন, যদি ভিআর না থাকতো তাহলে যে মিশর যেই সেকেন্ড গোলটা করলো সেটা তো গোল হিসেবে গণ্য হতো, সেই হিসেবে আর্জেন্টিনা তার ন্যায় বিচার থেকে বঞ্চিত হতো। ঠিক এইখানে অফসাইড এই কারণে হচ্ছে যে
তার টিমমেট অ্যাটাকারের টিমমেট যখন বল কিক করে ঠিক ওই সময়ে অ্যাটাকারের অপোনেন্টের যে পজিশনটা কোথায় ছিল এখানে যেহেতু অফসাইড পজিশন আছে এইটা অফসাইড হিসেবে গণ্য হবে। আর বিশেষ করে হাত মানে হাত ছাড়া আসলে অন্য যে কোনো অংশ যদি গোল দিতে পারে, হ্যাঁ গোল দিতে পারে, সেক্ষেত্রে অফসাইড হবে। কারণ যদি হাত থাকলে অফসাইড হবে না, এই কারণে হাত দিয়ে খেললে তো সেটা হ্যান্ডবল হয়ে যাবে, হাত দিয়ে খেলানোর সুযোগ নেই। এক্ষেত্রে এই যে যতটুকু হোক মানে আংশিক বা ফুল বডি বা অর্ধেক বডি যদি এগিয়ে থাকে অফসাইড হবে, এটাই স্বাভাবিক। এই জায়গাটা পারভেজ, আপনার মতামতটা একটু জানতে চাই ছোট্ট করে। সেটা হচ্ছে এতটা অ্যাকুরেট হওয়া কি আসলে দরকার? মানে এই একটা নোক যদি অফসাইড হয়, এই যে এই ভদ্রলোকের একটা নোক অফসাইড, এটা আসলে কেমন ব্যাপার? না, আমার মনে হয় অ্যাকুরেট হওয়ার দরকার আছে। যারা আসলে সিজন বাই সিজন ইউরোপিয়ান ফুটবল ফলো করছেন তারা জানেন যে অনেক বড় বড় দলের অনেক টাইটেলের পেছনে এমন কিছু ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছে যেখানে খালি চোখেই দেখে বোঝা যায় অফসাইড, কিন্তু রেফারি অনফিল্ড দেননি এবং তখনও ভিএআর আসেনি। ওই সময় কিন্তু প্রতিবাদ করারও কোনো উপায় নাই। সো দিন শেষে এত বড় বড় জিনিস যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার মনে হয় যে রুলস অ্যান্ড রেগুলেশনস যদি সমান থাকে সব জায়গায়, দেন দ্যাটস ফেয়ার। আমার মনে হয় এখানে মানে না হলে হচ্ছে যে ওই বৈষম্যটা বাড়তে থাকবে। ওই বড় দলের ইনফ্লুয়েন্স মানে রেফারিকে একটু চাপ দেয়া বা তাদের পক্ষে রেফারিকে নিয়ে আসার চেষ্টা করা, ওগুলো কিন্তু সফল হবে, কারণ আপনি সেটাকে কাউন্টার করার জন্য কোনো ফর্মাল প্রসিডিওর আপনার নাই। সো যেহেতু ভিআরটা আছে, আই থিঙ্ক এটা হচ্ছে ফেয়ারনেসটাকেই বেটার করার জন্য আছে। এখন নখের বেরিয়ে যাওয়া ব্যাপারটা খুব আনফর্চুনেট। এখন রুলের চেঞ্জ এটা হতে পারে যে মেবি মানে বডির কোন এরিয়াগুলো লাইনের বাইরে থাকলে সেটাকে কনসিডার করা হবে, সেরকম কোনো রুল যদি ইনজেক্ট করা হয় ভিআরে, তখন সেটা একটা ভিন্ন ডিসকাশন। বাট এখানে কিন্তু ইটস ফেয়ার এন্ড স্কোয়ার, যে অংশ দিয়ে গোল দেওয়া যাবে ওই অংশ বেরিয়ে থাকলে অফসাইড। এটা পর্তুগাল ক্রোয়েশিয়া ম্যাচের চুলের সেই জায়গাটা যদি একটু দেখা যায়, চুলে লাগার কারণে সেই জায়গাটা পরবর্তী সময় আমরা যদি পর্তুগাল ক্রোয়েশিয়া ম্যাচটা দেখি, যেটা ওই যে ক্রিকেটে ওই টেকনোলজিটার নাম কি পারবে, আমরা যেটা স্নিকোমিটার ইউজ করি, এই জায়গাটা আলটিমেটলি এই প্লেয়ারের চুলে বল লেগেছিল দেখে পরবর্তী সময় এই প্লেয়ারকে অফসাইড ঘোষণা করা হয়েছে। আমি আসবো ভাইয়ের কাছে, তার আগে আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই যে এই যে চুলে লাগা, নোক অফসাইড থাকা, আরে এইটা কি বেশি অতিরিক্ত কিনা? আমি শিওর যে হাল্যান্ড যে আছে সে কিন্তু তার চুলের জন্য খুব গর্ব করে বা তার ভালো লাগে তার চুলগুলোর জন্য, কিন্তু আমি শিওর যদি কখনো এমন হয় তার চুলের জন্য তার গোলটা বাতিল হয়েছে, সে মনে করবে তার জীবনের সব থেকে বড় অভিশাপ হচ্ছে তার চুল। এগুলো আসলে হচ্ছে মানে খেলার সৌন্দর্য নষ্ট করে। যদিও আমরা ভিআর দিয়েই চুরি ঠেকাতে পারছি না, আমরা দেখছি কি হচ্ছে না হচ্ছে, ভিআর না থাকলে আরো বেশি হতো। তো আসলে মানে অনিচ্ছা সত্ত্বেও হলেও আসলে ভিআরটা দরকার আছে, হয়তো বা একটা না একটা সময় এখানে জাস্টিস আসবে ইনশাল্লাহ। ওকে ভাই, ওই জায়গাটা চুলের এটা খুব নতুন দেখলাম আমরা, যে মানে জাস্ট হেয়ারে টাচ করেছে দেখে ব্যাপারটা এরকমটা ঘটেছে। সো লুকা মদ্রিচ সেই জায়গাটায় ওই দিন খুব মানে হতাশই হয়েছিলেন। তার মানে এরপর থেকে আপনার কাছে এটা মনে হয় কিনা যে পরবর্তী সময় থেকে প্লেয়ারদের প্র্যাকটিস প্যাটার্নটাও আসলে চেঞ্জ হয়ে যাবে রিগার্ডিং অফসাইড? কারণ এবার তো আমরা আসলে ম্যাসিভ আকারে দেখলাম। হ্যাঁ, এটা সত্য যে এটা ওই হেড করতে গিয়ে যে চুলে লাগাটা স্বাভাবিক, এবং যে একটা চুলে লাগার পরে যে বলের ডিরেকশন চেঞ্জ হবে এটা কিন্তু না। সেক্ষেত্রে চুলের সাথে টাচ হয়ে মাথার সাথেও স্লাইডলি টাচ হয়েছে বিদায় বলটা এটাকার কাছে আসছে, তার টিমের কাছে আসছে, সেক্ষেত্রে এটা অফসাইড জেনুইন ডিসিশন। কারণ একদম চুলের সাথে বল লেগে যে বলের ডিরেকশন চেঞ্জ হবে না, নিশ্চয়ই তার চুলের সাথে মাথাতেও লেগেছে, কোন একটা ডিফ্লেকশন ছিল, যেটা আসলে ওই জায়গাটা স্নিকোমিটার ধরতে পেরেছে। আমি লাস্ট, আমাদের সময় আসলে খুব বেশি বাকি নাই, আমি হ্যান্ডবলের ব্যাপারে একটু আপনার কাছে জানতে চেয়ে বিদায় নেব। অনেক সময় দেখা যায় হাতে লাগলেও হ্যান্ডবল হয় না, অনেক সময় দেখা যায় যে একই জিনিস বা কাছাকাছি জিনিস হ্যান্ডবল হচ্ছে। এটা ন্যাচারাল মুভমেন্টের ব্যাপারে আমরা জানি, বাট আমার ইন্টারপ্রিটেশন অনেকে নাও নিতে পারে, একটু আপনি একটু ইন্টারপ্রিটেশনটা করে দেবেন। সেটা হচ্ছে বিশেষ করে ডিফেন্ডারের বেলায় আপনার হ্যান্ডবল দিতে গেলে তার ইন্টেনশন, বলের পজিশন, হাতের পজিশন, বলের স্পিড, ন্যাচারাল আনন্যাচারাল, ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে চিন্তা করতে হবে। বাট ফিফা বলছে অ্যাটাকারের ক্ষেত্রে হাতে লাগা বল গোল হবে না। অ্যাটাকারের ক্ষেত্রে হাতে লাগা, এটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, যেভাবে হোক হাতে লাগা বল গোল হবে না। তবে এখানেও একটা আবার ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে হাতে লাগার ইমিডিয়েট পর যদি গোল হয়ে যায় এটা গোল হবে না। আমার অ্যাটাকার হিসেবে অ্যাক্সিডেন্টাল আমার হাতে লাগছে, লাগার পরক্ষণেই গোল হয়ে গেছে, গোল করে ফেলছি, দেন হ্যান্ডবল। আবার অ্যাক্সিডেন্টাল হ্যান্ডবল হওয়ার পরে যদি বলটা আমি পাই, আমি যদি বলটা নিয়ে ড্রিবলিংয়ের সুযোগ পাই, চ্যালেঞ্জের মুখোমুখি হই, সেক্ষেত্রে কিন্তু হ্যান্ডবল হবে না। এইটা বিষয় মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানে ইন্টেনশনাল আনইনটেনশনাল, ন্যাচারাল আনন্যাচারাল। এটা আরেকটা বিষয় হচ্ছে ডিফেন্ডারের ক্ষেত্রে মানে নিজের খেলা বল নিজের হাতে লাগলে হ্যান্ডবল হবে না,
সেপার এক্সাম্পল যখন আমাদের প্রতি বছর এই যে ফিফা ওকে, আমাদের সময়টা আসলে শেষ হয়ে গেছে, চলবে আরেকটা পর্বে আমরা হয়তো এই ব্যাপারটা পুরো ক্ল্যারিফাই করার চেষ্টা করবো যদি আপনি আমাদেরকে সময় দেন। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ওয়ার্ল্ড কাপ কার্নিভাল। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।